যুক্তরাষ্ট্রে গিয়েই ভারতকে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের। ইরানের যুদ্ধ ও গোয়েন্দা ক্ষমতা বৃদ্ধিতে আবাবিল 3 ড্রোনের ভূমিকা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড। সংঘাত বাড়িয়ে 20 লাখ লিটার তেলসহ জাহাজ জব্দ করল ইরান। এবং সর্বশেষ থাকবে স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে গিয়ে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান। গত 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির সঙ্গে তার ঘনিষ্ঠতা বলতে গেলে অনেকটাই প্রকাশ্যে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সম্পর্কে টানাপোড়েন চলছে ভারতের। এই অবস্থায় ফ্লোরিডায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতকে নিয়ে কড়া বক্তব্য রেখেছেন পাকিস্তান সেনাপ্রধান, যেখানে তিনি অস্তিত্বের সংকটে পড়লে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিতেও দেখা গেছে তাকে। সোমবার 11 আগস্ট পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য ডন ও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদন অনুযায়ী সিন্ধুতে ভারত কোনো বাঁধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন আসিম মনির। রবিবার 10 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়েও কথা বলেছেন। পাকিস্তান সেনাপ্রধান বলেছেন, গত এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখায় পাকিস্তানের 25 কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এবং যখন তারা বাঁধ বানিয়ে সারবে তখন আমরা 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদীর পানি ভারতীয় পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। ওই অনুষ্ঠানে আসিম মনির আরো বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখোমুখি হয় তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। আমরা পারমাণবিক শক্তিধর দেশ, যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমরা আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। প্রসঙ্গগত চলতি বছরের 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন পর্যটক নিহত হন। ওই হামলায় এই ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার এক পর্যায়ে 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত রাখার কথা জানায় নয়াদিল্লি। ইরানের ভয়ঙ্কর যুদ্ধ ও গোয়েন্দা ক্ষমতা বৃদ্ধিতে আবাবিল 3 ড্রোনের ভূমিকা। আবাবিল 3 ড্রোন হলো ইরানের তৈরি একটি বহুমুখী কৌশলগত ড্রোন, যা গোয়েন্দা, নজরদারি এবং নির্ভুল হামলা অভিযানের জন্য তৈরি করা হয়েছে। পার্স টুডের অনুসারে ড্রোনটি প্রথমে 40 কিলোগ্রাম বিস্ফোরক সহ একটি আত্মঘাতী ড্রোন হিসাবে তৈরি করা হয়েছিল, কিন্তু পরে নতুন প্রয়োজনীয়তার সাথে এটি একটি গোয়েন্দা ড্রোনে রূপান্তরিত হয় এবং অবশেষে অস্ত্রসহ একটি সশস্ত্র ড্রোনে পরিণত হয়। আবাবিল 3 এর একটি একক বডি ফিউজের রয়েছে, যার একটি উইং টপ কনফিগারেশন এবং 2টি উলম্ব রাডার রয়েছে, যা এর বায়ুগতিবিদ্যা বৃদ্ধিতে সহায়তা করে। আবাবিল 3 একটি ক্রিপ্টন ইঞ্জিন দ্বারা চালিত একটি 2 ব্লেডযুক্ত প্রপেলার চালান ইঞ্জিন বা এর মূল বডির শেষ স্থাপন করা হয়েছে প্রায় 150 থেকে 200 কিলোঘন্টা গতিতে পৌঁছানোর জন্য যথেষ্ট থ্রাড বা শক্তি যোগায়। এর জ্বালানি ক্ষমতা সহ ড্রোনটি 8 ঘন্টা বা 250 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। আবাবিল 3 বিপ্লবী গার্ড সেনা। আবাবিল 3 বিভিন্ন ধরনের ক্ষুদ্র কৃত্রির নির্দেশিত অস্ত্র বহন করতে সক্ষম। এটিকে একটি সাধারণ নজরদারি ড্রোন থেকে আক্রমণাত্মক প্ল্যাটফর্মে রূপান্তরিত করা হয়েছে। ড্রোনটি ছোট নির্দেশিত বোমা বা বায়ু থেকে ভূমিতে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে এবং উচ্চ নির্ভুলতার সাথে স্থির এবং চলমান লক্ষ্যবস্তুতে
আঘাত হানতে সক্ষম। আবাবিল 3 বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য ইরানি সামরিক ইউনিট দ্বারা ব্যবহৃত হয়। ড্রোনটি বিভিন্ন বাহিনীতে কাজ করার জন্য এবং বিভিন্ন মিশনে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ান স্টোন পিটার্স। সোমবার 11 আগস্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী ক্যাবিনেট। এরপর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে আয়োজিত জাতিসংঘের লিডার্স উইকে তা উপস্থাপন করা হবে। ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং কানাডা। সেই তালিকায় এখন যুক্ত হতে পারে নিউজিল্যান্ড। এ বিষয়ে পিটার্স বলেছেন, তাদের একাধিক মিত্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও তারা পুরো বিষয়টি আরেকটু বিবেচনা করবেন, কারণ তাদের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে। তিনি বলেছেন, পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে যাচাই করে আমরা নিউজিল্যান্ডের নীতি, মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। এই মূল্যায়নের মধ্যে রয়েছে ফিলিস্তিন অঞ্চল রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য বৈধতা অর্জন করেছে কিনা তা যাচাই করে দেখা। 20 লাখ লিটার তেলসহ জাহাজ জব্দ করল ইরান। ইরানি জলসীমায় 20 লাখ লিটারের বেশি চোরাচালান করা জ্বালানি তেলসহ একটি ট্যাঙ্কার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনায় 17 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গুদারজি জানান, সোমবার ইরানের জাস্কো বন্দরের কাছে এই অভিযান চালানো হয়। নৌবাহিনীর সহায়তায় সীমান্তরক্ষী বাহিনী একটি তেলের ট্যাঙ্কার আটক করে, যাতে বিপুল পরিমাণ চোরাচালান তেল রয়েছে। তিনি আরো বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজগান প্রদেশের সীমান্তরক্ষীরা জানতে পারেন যে একটি বড় চোরা কারবারি চক্র কুহু মুবারক থেকে 23 মাইল দূরে ফিনিক্স নামের একটি ট্যাঙ্কারে করে বিপুল পরিমাণ তেল পাচারের চেষ্টা করছে। ট্যাঙ্কারটি তৃতীয় কোনো দেশের পতাকা ব্যবহার করছিল। দ্রুত অভিযান চালিয়ে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্যাঙ্কারটি আটক করা হয়। তল্লাশির পর ট্যাঙ্কারটি থেকে 20,03,755 লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দ করা জ্বালানির বাজার মূল্য প্রায় 759 বিলিয়ন ইরানি রিয়াল। এ ঘটনায় জড়িত সন্দেহে 17 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জাস্কের সংশ্লিষ্টতা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল গোদারজি জানান, সীমান্তরক্ষী বাহিনী স্থল সমুদ্র উভয় সীমানাতেই চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ থেকে সব স্থলপথ দিয়ে কিছু পাটজাত পণ্য ও দড়ি আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। সোমবার 11 আগস্ট বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারত বাংলাদেশ সীমান্তের কোনো স্থল বন্দর দিয়ে আমদানির অনুমতি দেওয়া হবে কিনা কিছু পণ্য, তবে তা নহবা সেভা সমুদ্র বন্দর দিয়ে এই পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিজিএফটি। বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থলে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া পণ্যের তালিকায় রয়েছে পাটের ব্লিচড এবং আনব্লিচড বুনা কাপড় বা অন্যান্য টেক্সটাইল, বাস্ট ফাইবার, সুতা, কার্ডেস, পাটের দড়ি, পাটের বস্তা এবং পাটের ব্যাগ। এর আগে 27 জুন ভারত বাংলাদেশ থেকে সমস্ত স্থলপথে বেশ কয়েকটি পাটজাত পণ্য এবং বুনা কাপড় আমদানি নিষিদ্ধ করে। তবে এই পণ্যগুলো কেবল মহারাষ্ট্রের নহবা সেভা সমুদ্র বন্দর দিয়েই আমদানির অনুমতি দেওয়া হয়। এপ্রিল ও মে মাসেও বাংলাদেশ থেকে আমদানির উপর একই রকম নিষেধাজ্ঞা ঘোষণা করে নয়াদিল্লি। গত 27 মে প্রতিবেশী বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর মতো কিছু পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এছাড়া এর আগে গত 9 এপ্রিল মধ্যপ্রাচ্যের ইউরোপ, নেপাল এবং ভুটান ছাড়া অন্যান্য দেশে বিভিন্ন পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেয়া
শিপমেন্ট সুবিধাও ভারত প্রত্যাহার করে নেয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের ২৭টি রাজ্য নিয়ে দেয়া বক্তব্যের পটভূমিতে এই পদক্ষেপগুলো ঘোষণা করে বিজেপি সরকার। ওই বক্তব্যে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকেও এসেছিল তীব্র প্রতিক্রিয়া। চীন সফরে ইংরেজিতে দেয়া বক্তব্যে ডক্টর ইউনূস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরা এই সমুদ্রের একমাত্র অভিভাবক। বাণিজ্যিক এর জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে।